যুক্তরাষ্ট্র পার্লামেন্ট বিল পাস। চলমান উত্তেজনার মধ্যে রাশিয়ার সঙ্গে জোটবদ্ধ হচ্ছে ইরান। মালদ্বীপে পার্লামেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শুরু। 93টি আসনে 368 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রেসিডেন্ট মুইজের জন্য বড় রাজনৈতিক পরীক্ষা বলছেন বিশ্লেষকরা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ফয়সাল আহমেদ পিয়াস। ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার মাঝে এবার পশ্চিমাদের আরেক শত্রু রাশিয়ার সঙ্গে জোটবদ্ধ হচ্ছে ইরান। সামরিক এবং প্রযুক্তিগত সহায়তা উন্নয়নে কাজ করছে মস্কো তেহরান। বিশ্লেষকরা বলছেন ইসরায়েল তথা যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের হুমকি মোকাবিলায় সম্পর্ক জোরদারে মনোযোগী হয়েছে পশ্চিমাদের রোশানলে থাকা দেশ দুটি। যদিও এমন জল্পনা উড়িয়ে দিয়েছে তেহরান। কেননা ইহুদি রাষ্ট্রটিকে তাদের সর্বাত্মক সমর্থন দেওয়ার বিষয়টি অনেকটা দিনের আলোর মতোই পরিষ্কার। এমন পরিস্থিতিতে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করে আটঘাট বেঁধে মাঠে নামছে ইরান। এই তৎপরতার অংশ হিসেবে এবার রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরও জোরদার করছে রাইসি প্রশাসন। সামরিক এবং প্রযুক্তিগত উন্নয়নে পারস্পরিক সহযোগিতা আরও জোরালো করেছে মস্কো তেহরান। আন্তর্জাতিক আইনের আওতায় রাশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্কও জোরদার করতে চায় ইরান। বিশ্লেষকরা বলছেন ইসরায়েল এবং তার মিত্রদের বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলতেই ইরান রাশিয়ার এই পদক্ষেপ। এমনকি আসন্ন দিনে পশ্চিমা বিরোধী দেশগুলো সামরিক সম্পর্ক উন্নয়নে আরও তৎপর হতে পারে বলেও মনে করা হচ্ছে। যদিও এমন জল্পনা অস্বীকার করেছে তেহরান। দাবি তৃতীয় কোনো পক্ষের বিরুদ্ধে বা আঞ্চলিক সংঘাতের বিরুদ্ধে কাজ করবে না এই মিত্ররা, বরং আঞ্চলিক নিরাপত্তা এবং স্থিতিশীলতা নিশ্চিতই তাদের মূল লক্ষ্য। প্রিয়াঙ্কা চক্রবর্তী, সময় সংবাদ। ইরানে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলার মার্কিন দাবি উড়িয়ে দিয়েছে তেহরান। উস্কানি দিলে কড়া জবাবের হুঁশিয়ারি দিলেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। ইসরায়েলের অস্ত্র ইরানের কাছে শিশুদের খেলনার মতো বলে কটাক্ষ করেন তিনি। হামলার পর প্রথমবারের মতো গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে হুঁশিয়ারি দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। আনুষ্ঠানিকভাবে হামলায় ক্ষয়ক্ষতির বিষয়ে কিছু বলেনি, বরং ইরানে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলার মার্কিন দাবি উড়িয়ে দিল তেহরান। তবে ইসরায়েলকে সর্বোচ্চ শক্তি দিয়ে জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে দেশটি। ইরানের স্বার্থের বিরুদ্ধে ইসরায়েল কোনো পদক্ষেপ নিলে তাৎক্ষণিকভাবে সর্বোচ্চ শক্তি দিয়ে জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আবদুল্লাহিয়ান। হামলার পর প্রথমবারের মতো গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এমন হুঁশিয়ারি দেন তিনি। শুক্রবারের হামলায় কি ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছিল এবং কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তার হিসাব এখনো পরিষ্কার নয়। মার্কিন কর্মকর্তারা ক্ষেপণাস্ত্র হামলার কথা বলেছেন, কিন্তু ইরানি কর্মকর্তারা বলছেন কেন্দ্রীয় প্রদেশ ইস্ফাহান এবং উত্তর পশ্চিম তাবরিজে হামলাগুলো ছোট বিস্ফোরণকারী ড্রোনের কারণে হয়েছে। এদিকে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান বলেছেন ইরান কিংবা ইসরায়েল কেউই সঠিক তথ্য দিচ্ছে না। ইরান বা ইসরায়েল কেউ আনুষ্ঠানিকভাবে হামলায় ক্ষয়ক্ষতির বিষয়ে কথা না বলায় তুর্কি প্রেসিডেন্ট এমন মন্তব্য করেছেন। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। ইসরায়েল যে অস্ত্র ব্যবহার করে তা ইরানের শিশুদের কাছে খেলনার মতো। তেল আবিবকে টিপ্পনী কেটে এমনই মন্তব্য করলেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান। শুক্রবারের হামলা যে ড্রোন ব্যবহার করা হয়েছে মূলত তা নিয়েই উপহাস করেন তিনি। তবে এ বিষয়ে এখনও প্রতিক্রিয়া জানায়নি তেল আবিব। এর আগে শুক্রবার স্থানীয় সময় ভোর 4টার দিকে ইরানের ইস্ফাহান শহরের কাছে হামলা চালায় ইসরায়েল। এ ঘটনার কয়েক ঘন্টা পর দেশের পররাষ্ট্রমন্ত্রী জানান ইসরায়েলের বিরুদ্ধে তাৎক্ষণিক প্রতিশোধ নেওয়ার কোনো পরিকল্পনা নেই তেহরানের। তবে তাদের পারমাণবিক স্থাপনা ক্ষতির মুখে পড়লে তার চরম মূল্য দিতে হবে তেল আবিবকে। নেতানিয়াহু প্রশাসনকে সতর্ক করে স্পষ্ট এই বার্তা দেয় তেহরান। আবদুল্লাহিয়ান আরও জানান গেল সপ্তাহে ইসরায়েলকে লক্ষ্য করে চালানো হামলা কেবল একটি সতর্কতা ছিল মাত্র। ইরান চাইলে আল হাইফা, তেল আবিবের মতো বড় শহরগুলোর পাশাপাশি বাণিজ্যিক বন্দরগুলো টার্গেট করতে পারত। কে সহায়তা করার জন্য মার্কিন কংগ্রেসে পাশ হয়েছে $2,638 কোটি বিল। আর এই বিলটি দ্রুত বাস্তবায়নে সিনেটরদের প্রতি আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। অন্যদিকে গাজা উপত্যকায় আগ্রাসনের পাশাপাশি এখন পশ্চিম তীরের তুলকারেম শহরেও অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এতে নিহত হয়েছেন অন্তত 14 জন। এদিকে শনিবার ইস্তাম্বুলে তুর্কি প্রেসিডেন্টের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক করেছেন হামাস প্রধান ইসমাইল হানিয়া। ইসরায়েলকে সহায়তার জন্য মার্কিন কংগ্রেসে পাশ হয়েছে $2,638 কোটি বিল। শনিবার পাশ হওয়া এই বিলের আওতায় ইসরায়েলকে সামরিক সহায়তা, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ঢেলে সাজানো ও মানবিক কার্যক্রমের সহায়তা করবে বাইডেন প্রশাসন। বিল বাস্তবায়নের জন্য প্রয়োজন সিনেটের অনুমোদন, আর তাই দ্রুত বিল পাশ করতে সিনেটরদের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র বিশ্ববাসীকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল ইসরায়েলের পাশে
তাদের অবস্থান কতটা দৃঢ়। অন্যদিকে শনিবার তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে হামাস নেতা ইসমাইল হানিয়ার সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক করেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। বৈঠকে গাজায় মানবিক ত্রাণ বিতরণ এবং মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কূটনৈতিক প্রচেষ্টা নিয়ে আলোচনা করেন দুই নেতা। ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি নৃশংসতার প্রতি আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণের প্রচেষ্টা অব্যাহত রাখার ব্যাপারেও কথা বলেন তারা। অন্তরা সেন, সময় সংবাদ। মালদ্বীপের পার্লামেন্ট পিপলস মজলিসের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে তা নির্ণয়ে রোববার দেশটিতে শুরু হয়েছে পার্লামেন্ট নির্বাচনের ভোট গ্রহণ। 93টি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন 368 জন প্রার্থী। পার্লামেন্ট সদস্য নির্বাচিত করতে ভোট দেবেন প্রায় 3 লাখ ভোটার। স্থানীয় সময় রোববার সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ প্রক্রিয়া। দেশটিতে 602টি কেন্দ্র এবং দেশের বাইরের 2টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। দেশটির প্রেসিডেন্ট মুইজের জন্য একে প্রথম বড় ধরনের রাজনৈতিক পরীক্ষা বলে মনে করা হচ্ছে। শুরুতে এই নির্বাচন গেল 17 মার্চ হওয়ার কথা থাকলেও পরে তা স্থগিত করা হয়। দেখছে আন্তর্জাতিক সময়। অবশেষে মার্কিন কংগ্রেসে পাশ হয়েছে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত $6084 কোটি সামরিক সহায়তা বিল। স্থানীয় সময় সোমবার বিকেলে 311 ভোট পেয়ে পাশ হয় এটি। বিল পাশের পর মার্কিন প্রতিনিধি পরিষদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ভিডিও বার্তা প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কয়েক মাস ঝুলে থাকার পর অবশেষে মার্কিন কংগ্রেসে পাশ হয়েছে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত $6084 কোটি সামরিক সহায়তা বিল। স্থানীয় সময় শনিবার মার্কিন কংগ্রেসে অধিবেশনের নির্ধারিত সময় কয়েক ঘন্টা আগেই শুরু হয় ভোটাভুটি। দ্বিদলীয় ভোটে 210 জন ডেমোক্র্যাট এবং 101 জন রিপাবলিকান ইউক্রেনকে সহায়তা দেওয়ার পক্ষে ভোট দিয়েছেন, আর বিপক্ষে ভোট দিয়েছেন 112 জন রিপাবলিকান। বিল পাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্ট করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সেখানে তিনি এই সিদ্ধান্তের জন্য যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ, উভয় দল এবং ব্যক্তিগতভাবে স্পিকার মাইক জনসনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এছাড়াও একটি ভিডিও বার্তা প্রকাশ করে জেলেনস্কি বলেন, কংগ্রেসে পাশ হওয়া গুরুত্বপূর্ণ মার্কিন সহায়তা বিল যুদ্ধকে সম্প্রসারণ হওয়া থেকে রক্ষা করবে এবং হাজার হাজার জীবন বাঁচাবে। দেখছেন আন্তর্জাতিক সময়। ভেনিস বিয়েনালের 60তম উৎসবে উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়নের। বিশ্বের গৌরবময় আসরে দেশকে তুলে ধরতে পেরে খুশি আয়োজক ও প্রবাসী বাংলাদেশিরা। বিস্তারিত মাসুদ রহমানের রিপোর্টে। বিশ্বের 90টি দেশের অংশগ্রহণে এবার ইতালির ভেনিসে অনুষ্ঠিত হচ্ছে 60তম বিয়েনাল বা আন্তর্জাতিক চারুকলা উৎসব। প্রতি 2 বছর পর পর ভেনিসে অনুষ্ঠিত হয় বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই অনুষ্ঠানটি। সরকারের সার্বিক সহযোগিতায় এবার নিয়ে পঞ্চমবারের মতো অংশগ্রহণ করছে বাংলাদেশ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নাফরিজা সায়েমা ও ইতালির মিলানে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল MJH জাবেদ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশি প্রবাসীদের পাশাপাশি অসংখ্য বিদেশি দর্শনার্থী ও বিশ্বের বিভিন্ন দেশের চারুকলার শিল্পীরা। বাংলাদেশ প্যাভিলিয়নে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়, এতে খুশি আয়োজক ও প্রবাসী বাংলাদেশিরা। পুরো বাংলাদেশের মানুষের মনের এই রং এবং তাদের ক্রিয়েটিভিটি বিশ্বের কাছে তুলে ধরার জন্য বাংলাদেশের কমিউনিটি যেভাবে বিএনএলে আমাদেরকে নিয়ে এসছে, আমাদের সরকারের পক্ষ থেকে যতটুকু সাপোর্ট ছিল তার চেয়েও বেশি প্রাণের টান ছিল বাঙালিদের। আমি খুবই গর্বিত বোধ করছি যে আজকে আমরা 4 জন শিল্পীর চিত্রকর্মকে এখানে নিয়ে আসতে পেরেছি, বঙ্গবন্ধুর বাংলাদেশকে আমরা এখানে নিয়ে আসতে পেরেছি, আমাদের মান্যবর প্রধানমন্ত্রীর যে শিল্পকর্ম তার চিত্র আমরা এখানে নিয়ে আসতে পেরেছি, এই জন্য খুবই গর্বিত বোধ করছি। বাংলাদেশকে এভাবে প্রেজেন্ট করার জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ। আমরা কমিউনিটির সবাই সহযোগিতা করব। আমাদের সহযোগিতায় বাংলাদেশ পৃথিবীর বুকে একটি উজ্জ্বল নক্ষত্র হিসেবে আলোকিত হবে, এটা আশা করি। তো আমরা বিশ্বাস করি যে এই আর্ট আমাদের সুমহান ঐতিহ্য, আমাদের সংস্কৃতি, আমাদের ভাষা, শিল্প, সাহিত্য, সংস্কৃতি নিয়ে একটা প্রতিনিধিত্ব থাকবে। তো আপনারা জানেন যে ভেনিস একটা সমৃদ্ধ শিল্পনগরী। তো এই নগরীতে আমাদের প্রচুর সংখ্যক বাংলাদেশি বসবাস করে। তো আমাদের প্রবাসীদের সম্পর্কে একটা ভালো একটা ইতিবাচক ধারণা তারা এখান থেকে নিয়ে যাবে। তো এটা আমাদের ইতালি বাংলাদেশ যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে সেটা আগামী
আগামী দিনে সুদৃঢ় করার ক্ষেত্রে এই কালচারাল ডিপ্লোমেসি একটা ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। ঐতিহ্যবাহী ভেনিস আন্তর্জাতিক বিয়েনালে এবছর বাংলাদেশের 4 গুণী শিল্পীর শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে। শাহেদ কবির তালুকদার, সৈয়দা মাহবুবা করিম, আব্দুর রব ও 21 পদকপ্রাপ্ত শিল্পী অধ্যাপক শাহজাহান আহমেদ বিকাশ। 1907 সাল থেকে শুরু হওয়া ভেনিস আন্তর্জাতিক বিয়েনালকে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ চারুকলা প্রদর্শনী হিসেবে গণ্য করা হয়। এবছর অনুষ্ঠানটি 20 এপ্রিল থেকে শুরু করে 24 নভেম্বর পর্যন্ত টানা প্রায় 7 মাস চলবে। এ সময় বিভিন্ন দেশের প্যাভিলিয়নে শিল্পীদের শিল্পকর্ম প্রদর্শিত হবে এবং দর্শক হিসেবে থাকবেন ভেনিসে আসা লাখ লাখ পর্যটক। এমন আয়োজনের মাধ্যমে উঠে আসে বিশ্বের বিভিন্ন দেশের মানুষের সংস্কৃতি ও ঐতিহ্য। ভেনিসে বিয়েনালের মাধ্যমে বাংলাদেশের সংস্কৃতি বিশ্বের মানুষের মাঝে তুলে ধরতে পেরে খুশি উপস্থিত সবাই। সময় সংবাদ, ইতালি। কুয়েতে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সদের সংগঠন বাদেশিক ঈদ আনন্দ উদযাপন করেছে কুয়েতের হিজিল অঞ্চলে। দিনব্যাপী ছিল নানা খেলাধুলা আর কুইজ প্রতিযোগিতা, রাফেল ড্রর আয়োজন। সংগঠনের সভাপতিত্ব করেন প্রকৌশলী মোহাম্মদ হজরত আলী। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। প্রথম পার্টিসিপেন্ট মোহাম্মদ ভাই, মোহাম্মদের মধ্যে আমাদের অনুষ্ঠান মালিক আছে কুয়েতে নেচে গিয়ে বৈশাখী উৎসব উদযাপন করেছেন প্রবাসী বাংলাদেশিরা। প্রবাসে নিজস্ব ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরতেই বাংলা নববর্ষ বরণের আয়োজন করা হয়। বিস্তারিত মঈন সুমনের রিপোর্টে। যেসব বাঙালি রক্তে মিশে আছে বাংলা সংস্কৃতি, তারা বিশ্বের যে প্রান্তে থাকুক না কেন তার হৃদয় ধারণ করার পাশাপাশি স্মৃতিচারণ করতে ভুলেন না। তাই তো রবীন্দ্র নজরুল শিল্পী গোষ্ঠীর আয়োজনে কুয়েতের সেবদি অঞ্চলে ঈদের আনন্দে সবাই মেতেছে বৈশাখী উৎসবে। এ সময় দেশীয় সংস্কৃতির বিভিন্ন গান পরিবেশন করেন প্রবাসী শিল্পীরা। আরও ছিল কবিতা আবৃত্তি, বাঁশের সুর আর কোমলমতি শিশু কিশোরদের নৃত্য পরিবেশনা। বিদেশের বাড়িতে আমরা বাংলা সংস্কৃতিকে পাচ্ছি। এখানে আমাদের ছোট ছোট ছেলে মেয়েরাও অনেক ডান্স করেছে, বিশেষ করে আমার মেয়েও এখানে ডান্স করেছে। তো ভালো লাগছে অ্যাকচুয়ালি যে আমরা আমাদের ছেলে মেয়েদের কাছে বাংলাদেশের সংস্কৃতিকে আমরা তুলে ধরতে পারছি। এই মরুর বুকে আমাদের বাচ্চারা যে এত সুন্দর অনুষ্ঠান করেছে, আসলে আমাদের অনেক বড় গর্বের বিষয় এটা। কুয়েতে বেড়ে ওঠা নতুন প্রজন্ম জানায় তারা কোথায় শিখেছে বাংলা সংস্কৃতি। আমরা যে আজকে যে নৃত্যটা করেছি এটা রবীন্দ্রনাথ আর নজরুলের সঙ্গীতে করেছি, আর এটা আমরা ইউটিউব থেকে দেখছি আর আমার আম্মু শিখাইছে আমাদের দুজনকে। বাঙালি সংস্কৃতিতে নতুন প্রজন্মকে বেড়ে উঠতে এবং প্রবাসী ও বাঙালিয়ানা ধরে রাখতে তাদের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান আয়োজকরা। আমরা প্রবাসে থাকলেও ঈদ এবং নববর্ষ দুটাকেই মন থেকে স্মরণ করি, যার কারণে আজ আমরা বাঙালিরা সবাই মিলে এই রবীন্দ্র নজরুল সংগঠনের মাধ্যমে এই আয়োজনটুকু করা হয়েছে। আমাদের রক্তে মাংসে বাংলাদেশি বাঙালিরা আমাদের রক্তে মাংসে মিশ্রিত। বাংলাদেশি ফ্যামিলিতে বাচ্চাদেরকে অন্তত বাংলাদেশ কালচারগুলো শেখানোর চেষ্টা করি। কর্মব্যস্তময় প্রবাস জীবনে এমন অনুষ্ঠান আনন্দ দেওয়ার পাশাপাশি বাংলা সংস্কৃতিকে স্মরণে আরও এমন আয়োজন বলে জানান সংশ্লিষ্টরা। কুয়েতের সেবদি থেকে মঈন সুমন, সময় সংবাদ। সুইডেনে হয়ে গেল জমকালো বর্ষবরণ আর বৈশাখী মেলা। দেশটিতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত সহ প্রবাসী বাংলাদেশিরা বর্ষবরণ উৎসবে অংশগ্রহণ করেন। সুইডেন থেকে আরও জানাচ্ছেন শফিউল আলম। গান, কবিতা, নাচ আর সঙ্গে দেশীয় নানা স্বাদের খাবারের পসরা সাজিয়ে সুইডেনে আয়োজন করা হয় বৈশাখী মেলার। বাংলাদেশের ঐতিহ্যবাহী নানা স্বাদের খাবারের আয়োজন ছিল চোখে পড়ার মতো। জিলাপি, ফুচকা, চটপটি সহ দেশীয় খাবার নিয়ে মেলায় পসরা সাজিয়ে বসেন বিক্রেতারা। সুইডেনে বসবাসরত প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তারা নিজেদের পণ্য নিয়ে আসেন এখানে। মেলায় দেশীয় সাজসজ্জায় প্রবাসী বাংলাদেশিদের সরব উপস্থিতি এক আনন্দমুখর পরিবেশের সৃষ্টি করে। এদিন নারীরা লাল শাড়ি আর পুরুষেরা লাল পাঞ্জাবি পরে উপস্থিত হন বৈশাখী মেলায়। শিশু কিশোরদের উৎসাহ দেখে মনে হয়েছে বিদেশের বুকে যেন এক টুকরো বাংলাদেশ। আমরা পরবর্তী প্রজন্মের জন্য আমরা এটা এই অনুষ্ঠানটা করছি এবং তারা যেন বুঝতে পারে যে আমরা এই অনুষ্ঠানগুলি করতে যাচ্ছি এবং তারা যেন কন্টিনিউ করতে পারে। শুভ নববর্ষ, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। বিদেশের বাড়িতে আমরা বাংলাদেশের
সুইডেনের এমন কনকনে শীতেও উষ্ণতা ছড়িয়েছে বর্ষবরণ উদযাপন আর বৈশাখী মেলা। উৎসবে অংশ নিতে পেরে খুশি প্রবাসী বাংলাদেশিরা। শফিউল আলম, সময় সংবাদ, সুইডেন। মুম্বাই ইন্ডিয়ান্সের ক্রিকেটার টিম ডেভিড এবং ব্যাটিং কোচ কাইরন পোলার্ডকে ম্যাচ ফির 20% জরিমানা করেছে আইপিএল কর্তৃপক্ষ। পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচে ডাগআউট থেকে সূর্যকুমার যাদবকে ডিআরএস নিতে বলছিলেন পোলার্ড ও ডেভিড। এতে আইপিএলের কোড অফ কন্ডাক্ট ভঙ্গ হওয়ার অপরাধে এই শাস্তি দিয়েছে কর্তৃপক্ষ। বিষয়টি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। আইপিএলের কোড অফ কন্ডাক্টের লেভেল 1 এর 2.20 ধারা অনুযায়ী অপরাধ করেছেন ডেভিড এবং পোলার্ড। পরে অবশ্য দুজনেই তাদের এই অপরাধ স্বীকার করেছেন এবং রেফারির সিদ্ধান্তকে গ্রহণ করেছেন। নিয়ম অনুযায়ী আইপিএলের আচরণবিধির লেভেল 1 লঙ্ঘন করলে ম্যাচ রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত এবং বাধ্যতামূলক হিসেবে মেনে নিতে হবে। এই ছিল আন্তর্জাতিক সময় সংবাদের সঙ্গে থাকবেন শায়লা রহমান ইমা। ধন্যবাদ ফয়সাল। সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।